নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা মীরার বধুয়া আজ দ্বিতীয় অংশ পড়ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। লাঞ্চের সময় সব বাবুদের ডেকে চিন্ময় বলল, নিরঞ্জনের ইচ্ছে এবং নিজেরও ইচ্ছে, এমনই একটা ব্যাপার যাতে তৎক্ষণাৎ ছাড়া পাওয়া যায়। সকলেই বললেন, অবিলম্বে ব্যবস্থা হোক, আমরা সামনের মাসেই করতে চাই। একদিন যে কেন আমরা এই প্রস্তাব করিনি তাই আশ্চর্য লাগে। আলোচনা হতে লাগলো কি বই নিয়ে নামা যাবে। অনেক পাত্রীওয়ালা বই ভালো হবে, কারণ সকলের মধ্যে অনেকেই একটা পাঠ পেতে পারবে, কিন্তু তাতে অভিনয় হয়তো ভালো হবে না। নানা কথার মধ্যে কি বই হবে, প্রশ্নটা আপাতত মুলতুবি রইল। সন্ধ্যায় ঠিক হবে। বাবুরা যে যার জায়গায় গেলেন, চিন্ময়ও গেল, কিন্তু সে এখনও গতকালকার কথা ভেবেই চলল। সেদিন অফিসের কাজে কারো মন লাগলো না, বিশেষ করে অল্প বয়সী কর্মচারীদের। তারা সকলেই পরস্পর জটলা করছে কি বই হবে এবং কে তাতে কি অংশগ্রহণ করলে মানানসই হবে। কিন্তু এ ব্যাপারে একা কারো মতে কিছু হয় না যতক্ষণ না একজন লোকের মতো লোক সব ঠিক করে দেন। তাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো সকলকে। সন্ধ্যায় ওদের কোয়ার্টার সংলগ্ন বটতলার ছায়ামণ্ডপে মস্ত মিটিং বসলো। নিরঞ্জন তখনও আসেনি, তারই অপেক্ষায় রয়েছে সব। চিন্ময় অবশ্য অনেক আগেই এসে গেছে। গোবিন্দবাবু অভিনয় সম্বন্ধে বিশেষ ওস্তাদ ব্যক্তি। তিনি নাকি কলকাতার কোন থিয়েটারে কিছুকাল অভিনয় করেছিলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন। কিন্তু তখনকার দিনের থিয়েটারের সঙ্গে বর্তমান দিনের থিয়েটারের যে আকাশ জমিন তফাৎ, গোবিন্দবাবুর এ জ্ঞান হয়নি। কারণ এই দীর্ঘ 20-25 বছর তিনি ওসব পাঠ করেন না, থিয়েটার সিনেমাও দেখেন না, দেখবার মতো যথেষ্ট সময়, সুযোগ, অর্থ নেই। নিরঞ্জন এলো। এখানে আজ সেই কর্তা, সুতরাং তাকেই সভাপতির আসনে বসতে হলো। প্রস্তাব হলো সর্বাগ্রে একটা ঘরের দরকার। এভাবে গাছতলায় বসে এসব কাজ হয় না। কোম্পানির ক্লাব ঘর আছে, কিন্তু সেটা খুব বড় জায়গা নয়, কোম্পানির প্রথম অবস্থার ঘর। তার আর কোনো উন্নতি হয়নি। সর্বাগ্রে ওপরওয়ালাদের চাপ দিয়ে ঘর তৈরি করিয়ে নিতে হবে, তার সঙ্গে স্টেজের ব্যবস্থাও করতে হবে। নিরঞ্জন বলল, বর্তমান দিনে ওসব ব্যাপারে আটকাবে না, কোম্পানির সানন্দে ওসব করে দেবেন। কি বই অভিনয় করা হবে, প্রশ্নটা এলো এতক্ষণে। বহু বিচিত্র বইয়ের নাম হতে লাগলো, কিন্তু কোনোটাই ঠিক মতো লাগছে না। অবশেষে নিরঞ্জনই ঠিক করলো, বলল, প্রথমে আমরা একটা সহজ বই ধরি, কতকটা যাত্রা ঢঙে। যাত্রাই তো করা চলতে পারে, বলে বসলো জনৈক ব্যক্তি। হ্যাঁ, তা করলে মন্দ হয় না, সেটা দেশীয় ব্যাপার, কিন্তু তাতে ছেলে মেয়ে সাজে, আজকাল ওটা অচল। আমরা মেয়েদের দিয়েই মেয়ের অভিনয় করাবো। কে যেন কথাটা বলে চুপ করে গেল। কিন্তু যাত্রার আসরে ভদ্র মেয়েদের এসে অভিনয় করানো অসুবিধা অনেক, তাই আপত্তি উঠল নানা দিক থেকে। সুতরাং ঠিক হলো থিয়েটারই হবে এবং অভিনয় হবে রবীন্দ্রনাথের রাজা রানী। বইখানি বড় এবং বিস্তর পাত্রপাত্রী, বহু ব্যক্তি অভিনয়ের অংশগ্রহণ করতে পারেন, তবে দৃশ্যাদি ও পোশাক পরিচ্ছদে বেশ কিছু খরচ আছে। কিন্তু সকলের সমবেত ইচ্ছাই যেন কিছু একটা নতুন করবার, তাই রাজারানী অভিনয় করাই ঠিক হলো। এবার কে কি পাঠ নেবে তাই নির্বাচনের পালা। বিরাট নাটক, তার সবটা সকলের মনে নাই, অনেক অংশ হয়তো বাদ দিতে হবে। সুতরাং 3 জন বিশেষজ্ঞ নিয়ে একটা কমিটি করা হলো, নিরঞ্জন, গোবিন্দবাবু আর চিন্ময়। ওরাই বইখানা বাদশা দিয়ে ওখানকার অভিনয়ের যোগ্য করবে এবং অভিনেতাও ঠিক করবে। সেদিনের মতো সভা ভঙ্গ হলো, কিন্তু পরবর্তী কয়েকদিন এই একই ব্যাপার চলতে লাগলো। অর্থাৎ 2-3 জন একত্রে জুটলেই সভার মতো হয়, আর সমানে আলোচনা চলে অভিনয়ের ব্যাপারই। কিন্তু আলোচনা বেশি চলছে নিরঞ্জনের বাংলোতেই, জায়গা ওখানেই বেশি। বসবার ঘরখানা সন্ধ্যা হতেই ভর্তি হয়ে যায়। গোবিন্দবাবু তো অনেক আগেই আসেন, চিন্ময়ও আসে, আর আসে সুরভি, সে এদের খুব সাহায্য করছে। নিরঞ্জন খানিকটা দেরি করে আসে ভেতর থেকে। রাজকুমারী ইলার ভূমিকায় কাকে নামানো হবে কথা উঠেছিল। নিরঞ্জন বলল, ওদের কলেজে সুরভি ইলা হয়েছিল নাকি রে সুরে? হ্যাঁ, বলে সুরভি সায় দিল। তাহলে আপনি কি ইলার ভূমিকায় নামবেন? গোবিন্দবাবু প্রশ্ন করলেন। সুরভি দাদার মুখপানে চাইল। নিরঞ্জন বলল, তা আপত্তি কি? বাবার মতও দরকার, সুরভি বলল। সেটা জিজ্ঞাসা করলেই হবে, উনি আপত্তি করবেন না। কুমার সেন হবে চিন্ময়, বেশ মানাবে ওকে। গোবিন্দবাবুই বললেন, সব ঠিক হয়ে গেল, কাল সভাটিকে সকলের মত নিতে হবে। অ্যাপ্রুভ করা হলো পরের দিন মিটিং ডেকে। আপত্তি কেউ করেনি, কারণ সবাই চায় অভিনয়টা হোক। কে কি পাঠ নিলে ঠিক মানানসই হয়, একবার যোগ্যতা না দেখে ঠিক করা চলে না।
সমবেত করতালির সঙ্গে সঙ্গে প্রস্তাব গৃহীত হলো। কিন্তু প্রস্তাব গৃহীত হলেই সব হয় না, রীতিমতো রিহার্সেল চালাতে হবে। এর জন্য স্থান দরকার। অবশেষে কোম্পানির রেশনের চাল রাখবার জন্য যে গুদাম তৈরি করেছিল সেইটাই আপাতত মহড়া দেবার জায়গা হবে বলে স্থির করা হলো। স্থানটা ফ্যাক্টরির বাইরে, অবশ্য খুব বেশি দূরে নয়, তবু মেয়েদের আসা যাওয়ার পক্ষে অসুবিধাজনক। 4-5টি মেয়ে এদিকের, সকলে জোট বেঁধে যাচ্ছে রিহার্সেল রুমে। শুধু সুরভিদের বাংলো বাড়িটা অন্যদিকে, তাই নিরঞ্জন প্রতিদিন তাকে নিয়ে যায় আর ফেরার সময় সঙ্গে নিয়ে ফেরি। যদি কোনোদিন নিরঞ্জনের অসুবিধা হয় তো চিন্ময় তাকে পৌঁছে দিয়ে যাবে বলে ঠিক হলো। অমিতা অভিনয়ে যোগ দেয়নি, সে অন্যান্য ব্যাপারে যথাসাধ্য সাহায্য করবে। মহা উৎসাহে রিহার্সেল চলতে লাগলো এবং ফেরার সময় নিরঞ্জনের অনুপস্থিতি বাড়তে লাগলো। অতএব চিন্ময়কেই আসতে হয় সুরভির সঙ্গে। সে যখন ওদের বাংলোয় আসে তখন 1 কাপ চাও খেয়ে যায় অমিতার কাছে। চিন্ময় কুমার সেন হয়েছে আর সুরভি হয়েছে ইলা। ওদের এখন নাটকের ঘটনা মতো বাগদান পর্ব চলছে, পথেও সেই নিয়ে আলোচনা এবং অভিনয়ের কথা হতে থাকে। এইভাবে কখন যে দুজনেই প্রেমের অগাধ জলে ডুবে গেছে ওরা ঠিকমতো জানতে পারেনি। হঠাৎ একদিন জ্যোৎস্না পুলকিত রাত্রিতে ফিরতে ফিরতে রাজারানী নাটকের একখানা গানের একটি গান গাইল সুরভি। আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, আমি চিরদিন হেথায় বসে আছি, তোমায় যখন মনে পড়ে আসিও। জানা গান এবং বহুবার শোনা গান, কিন্তু এই অপরূপ পরিস্থিতিতে এই বিজন পথে জ্যোৎস্না মাখা আকাশ বাতাস ওই বহুশ্রুত গান চিন্ময়ের কানের ভিতর দিয়ে মরমে পশিল। সে কেমন যেন বিহ্বল হয়ে গেল। তার মনে হতে লাগলো সুরভি এই গান থিয়েটারের জন্য গাইছে না, তাকে শোনাবার জন্যই গাইছে। কিন্তু গানটা সুরভি শেষ করলো না। আর গাইবেন না? চিন্ময় প্রশ্ন করল। আর গিয়ে কি হবে? সুরভি উত্তর দিল, অর্থাৎ আর কিছু বলবার নেই, আর কিছুই শোনাবার নেই। যতটুকু যা বলবার সব বলা হয়ে গেছে। সুরভির কণ্ঠস্বরে সেই অনুনয় ঝঙ্কৃত হচ্ছে। চিন্ময় বেশ মিনিট খানিক চুপ করে রইল। এরকম পরিস্থিতিতে কি বলতে হবে ওর যেন জানা নেই। অতি ধীরে আসছিল ওরা। স্তব্ধ বনপথ, দুপাশে নানা গাছে ফুল ফুটে আছে অজস্র। আকন্দের বড় বড় ঝাড়গুলো বিচিত্র ফুলে ভর্তি। ওর ফাঁকে ফাঁকে জোনাকির পোকারা জ্বলছে। জ্যোৎস্নায় তাদের জ্যোতি খুব বেশি ঔজ্জ্বল্য নাই, তবু বোঝা যাচ্ছে ওরাও আলোর অভিসারে যাত্রা করেছে। চিন্ময় কিছু একটা কথা বলা প্রয়োজন মনে করলো, অথচ কি বলবে ভেবে পাচ্ছে না। গানটা বেশ ভালো লাগছিল, হঠাৎ বলে বসলো সে। এর জন্য দায়ী আমার পরিবেশ নাকি আমার গলায়? না, ওটা খোসামুদি হচ্ছে। এই গান তো রিহার্সেলে কতবার গেয়েছি। তাহলে পরিবেশ? কিন্তু পরিবেশটাও তো তুচ্ছ নয়। না, কিন্তু পরিবেশ সৃষ্টি করে গান গাইতে আমার উৎসাহ নেই। হাঁটতে লাগলো সুরভি। চিন্ময় যেন কিছুটা বিব্রত বোধ করে অতি দ্রুত হেঁটে ওর সঙ্গে নিয়ে বলল, আপনার গান ওখানেও ভালো লাগে, কিন্তু অত লোকের মাঝে তো প্রশংসা করা যায় না। দরকার কি? আমার গান ভালো লাগার প্রশংসা শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেছে। তাহলে ওসব আমি শুনতে চাইনি। ওর জন্য গান গাইনি আমি। নতুন কিছু বলবার থাকে বলুন। স্পষ্ট ইঙ্গিত, কিন্তু চিন্ময়ের কোথায় বেঁধে যাচ্ছে। মার নির্বাচিত কে যেন কোথায় বাধা দিচ্ছে ওকে। মা যদি রাজি না হয়? তাছাড়া চিন্ময়ের মতো যুবকের সঙ্গে নিরঞ্জনের মতো বিলাত ফেরত অফিসারের বোনের বিয়ে দেবেন কিনা কে জানে। দ্বিধার বশে চিন্ময় কিছুই বলতে পারছে না। সুরভি 8 মিনিট চাইল ওর মুখের পানি। জ্যোৎস্না লোকে ওর ঘন কালো চোখের তারা দেখলো চিন্ময়, তবু কিছু বলতে পারল না। নির্বোধ চিন্ময় বুঝতেই পারল না একটি নারী হৃদয় সে চূর্ণ করে দিচ্ছে। সুরভি অকস্মাৎ গটগট করে হাঁটতে লাগলো। অত জোরে যাবেন না, চিন্ময় বলল পিছু থেকে, কিন্তু নিরঞ্জনের বাংলো তখন কাছে এসে পড়েছে। আলো দেখা যাচ্ছে ভেতরে। সুরভি যেন চিন্ময়ের কথাটা শুনেও শোনেননি, এমন ভাব দেখিয়ে শটান এসে বাড়ি ঢুকলো। চিন্ময় তার প্রায় 2 মিনিট পরে এসে পৌঁছলো, কিন্তু এসে সে আর দেখতে পেল না সুরভিকে। ওর বাবা বারান্দায় বসে গড়গড়া টানছিলেন। ওকে দেখে বললেন, এসো। সুরভি আজ একা এলো নাকি? আগে না, আমি সঙ্গে আসছিলাম, এই একটুখানি পিছিয়ে পড়েছিলাম। ও আচ্ছা। বৃদ্ধ আর কোনো কথা বললেন না। চিন্ময় মিনিট খানিক দাঁড়িয়ে দেখল, আজ আর কেউ ডাকলো না ওকে। আচ্ছা আসি বলে চলে এলো সে। অমিতাকেও আজ দেখা গেল না। হলো কি আজ? কিন্তু কি হলো চিন্ময় যেন নিজেই সেটা বুঝেছে। বলি বলি করেও
সে কথাটা বলা হলো না ওর। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। সুরভি যা আশা করেছিল চিন্ময়ের কাছ থেকে তা না পেয়ে অত্যন্ত নিরাশ হয়ে বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে ঢুকলো। এমন তো সে করে না কোনোদিন। বৌদির সঙ্গে কথা বলে, বাবা কেমন আছেন শুধোয়, তারপর চিন্ময়কে বসতে বলে ভেতরে যায় কাপড় চোপড় বদলাতে। আজ তার এই বিষদৃশ্য ব্যবহার দেখে অমিতা কিছু একটা আশঙ্কা করেই যেন সুরভির ঘরে এলো খবর জানতে। দেখলো সুরভি শুয়ে পড়েছে খাটে। কি হলো রে সুরভি, এসেই শুয়ে পড়লি যে? শরীরটা ভালো লাগছে না বৌদি, বলে সুরভি মুখ বুজে শুলো। কেন, জ্বর নয় তো? হয়তো ইনফ্লুয়েঞ্জা হবে, সুরভি জবাব দিল। দেখি। অমিতা ওর গা ছুঁয়ে দেখলো, গরম কিছু তো লাগছে না। কপাল টিপে দেখলো, তারপর বলল, চিন্ময়ের সঙ্গে কোনো কথা কাটাকাটি হলো নাকি? না, ওর সঙ্গে কথা কেন কাটতে যাব আমি? কে এমন তিনি? কেউ হতে তো পারে কোনো দিন। না, ওসব বাজে লোকের কেউ হয়ে কাজ নেই আমার, বলে পাশ ফিরে শুতে শুতে বললে, আমি আজ কিছু খাবো না বৌদি, কিছুক্ষণ ঘুমিয়ে নিই। কাপড় ছাড়বি না, হাত মুখ ধুবি না? খানিক পরে করবো সব, বলে চুপ হলো সুরভি। কিন্তু অমিতা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে আন্দাজ করে সে সুরভিকে আর কিছু না বলে বাইরের ঘরে এলো চিন্ময়ের খোঁজে। কিন্তু চিন্ময় তখন চলে গেছে। এরকম এসে সে চলে যায় না, তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে ওদের মধ্যে। শ্বশুরকে প্রশ্ন করলো, চিন্ময়বাবু চলে গেছেন নাকি বাবা? হ্যাঁ মা, সে চলে গেছে। হঠাৎ এরকমভাবে চলে গেলেন কেন? কি জানি মা, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে না। নিরঞ্জনকে তুমি বলো না মা, অত বড় মেয়েকে নিয়ে এরকম খেলা খুব মনঃপূত নয়। খুব ভালো হচ্ছে না মা। আমারও তাই মনে হচ্ছে, বলে অমিতা সায় দিল এবং ভেতরে চলে গেল। নিরঞ্জন তখনও ফেরেনি, সে গেছে ইউরোপিয়ান ক্লাবে। সেখানেই সে মেম্বার দীর্ঘদিন থেকে, এবং অফিস ক্লাবের চেয়ে ওখানেই তার জমে ভালো। সাহেব, আদা সাহেব এবং বাঙালি সাহেবের আড্ডা সেটা। ওখানেও ম্যাকবেথ অভিনয় হবে, নিরঞ্জন তার একটা পাঠ করবে। অতএব ওখানে না গেলে চলে না তার। সুরভি সত্যি ঘুমোলো কি না খবর আর নিতে গেল না অমিতা। শ্বশুরের কথাগুলোই ভাবছিল। নিরঞ্জন ফিরলে সে ওই নিয়ে একটা বিশেষ আলোচনা করবে ঠিক করলো। কারণ অত বড় ননদ অবিবাহিতা, যদি কোনো দিক দিয়ে কিছু একটা ঘটে যায় তো মুখ দেখাবার উপায় থাকবে না। সুরভিকে এভাবে কোর্টশিপ করতে দেবার মোটেই ইচ্ছে ছিল না অমিতার। তবে স্বামী যখন এই দিকটা ভেবে চিন্তে সুরভিকে আনিয়ে ব্যবস্থা করলো, তখন সম্মতি না দিয়ে পারেনি সে। নিজের মুখে শুনে চিন্ময়কে যোগ্য পাত্র বলেই মনে হয়েছিল অমিতার। এই কদিন তার সঙ্গে আলাপে তাকে অযোগ্য ভাববার কোনো কারণ ঘটেনি, কিন্তু আজ সুরভি তাকে বাজে লোক বলল কেন? তবে অনর্থক ওসব কথা। সুরভির অনিচ্ছায় তো তাকে কোনো লোকের হাতে দেওয়া সম্ভব নয়। ওকে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু রিহার্সাল চলছে, অভিনয়টা শেষ না হলে ওকে বাড়ি পাঠানো যায় না। তাতে এখনকার স্টাফ অত্যন্ত দুঃখ পাবেন, তাছাড়া নানা লোকের সন্দেহ করার অবকাশ হবে। অতএব নিরঞ্জন ফিরলে একটা সৎ পরামর্শ করা অবশ্যই দরকার। নিরঞ্জন ফিরল প্রায় 11:30টায়। সুরভি এখনও ওঠেনি। শ্বশুরকে খাইয়ে ঘুমন্ত খুকিকে নিয়ে অপেক্ষা করছিল অমিতা। স্বামী আসতেই উঠে বসে অভ্যর্থনা করল। সুরভি কোথায়, এখনো আসেনি নাকি? অনেকক্ষণ এসেছে, অমিতা জবাব দিল এবং একটু থেমে বলল, ওর ঘরে শুয়ে আছে। কেন? শুয়ে কেন? বলল শরীরটা ভালো নেই। সেটা ঠিক নয়, হয়তো কিছু ঘটেছে ওদের। কাদের? চিন্ময়ের কথা বলছো? হ্যাঁ, এভাবে আমাদের না এগোনোই ভালো ছিল। এই বিলেতি প্রথার কি আবশ্যক? প্রথাটা কিন্তু খারাপ নয় অমিতা। আপন আপন জীবনসাথীকে জেনে শুনে গ্রহণ করা আমি খুবই সমর্থন করি। কিন্তু হলো কি ঠিক জানি না, তবে মনে হচ্ছে কোথাও কিছু ওদের ঘটেছে। হয়তো ওকে পছন্দ করছে না। সুরভিকে পছন্দ না করবার কোনো কারণ নেই। আর চিন্ময় সত্যিই ভালো ছেলে, শুধু চেহারায় নয়, চরিত্রেও। তা তো বুঝলাম, কিন্তু কবি বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে। ওরা এখানেই ধরা পড়বে। চলো, খেতে দেবে। পড়লে তো খুবই ভালো হয়, কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায়? না, তুমি সুরভিকে ডেকে আনো। না, আমার সঙ্গে খাবে, ডাকো তাকে। অমিতা চলে গেল। কিছুক্ষণ পরে সুরভি এলো। বেশ সামলে নিয়েছে সে। নিরঞ্জন ওকে দেখলো একবার, তারপর বলল, খাসনি কেন রে, শরীর খারাপ? হ্যাঁ, এখন তো ভালোই লাগছে। আয় তবে খেতে বস। দুটি ভাই বোনে খেতে বসলো। নিরঞ্জন চাইছে কিভাবে সুরভিকে প্রশ্ন না করে ব্যাপারটা জানা যায়, আর সুরভি চাইছে দাদা কোনো প্রশ্ন না করলেই ভালো হয়। কোনো রকমে খাওয়া শেষ করে সে পালাতে পারলে বাঁচে। কিন্তু অমিতা কথাটা তুলে দেবার জন্য বলল,
চিন্ময়কে তোর কেমন লাগছে বল, তাহলে ওরা তার বাবা মার কাছে প্রস্তাব করবেন। সুরভি চুপ করে রইল, কোনো জবাব বেরোচ্ছে না তার মুখ দিয়ে। নিরঞ্জন ওর মুখপানে চেয়ে বলল, তোকে যথেষ্ট লেখাপড়া শেখানো হয়েছে, নিজের মত বলবার মতো বয়সও এখন। বল, যদি চিন্ময়কে বিয়ে করতে তোর আপত্তি থাকে, আমরা চেষ্টা করব না। আজ আমার শরীর মন ভালো নেই দাদা, আজ থাক ওসব কথা। আচ্ছা আচ্ছা, আজ থাক, নিরঞ্জন বলল, এবং তারপরই বলল, আমাকে বলতে না পারিস তোর বৌদিকে বলিস। হ্যাঁ বলে সুরভি খাওয়া শেষ করলো। ও চলে গেলে অমিতা স্বামীকে বলল, এভাবে কোর্টশিপ করানোটা বাবা পছন্দ করছেন না, এবং অমিতাও পছন্দ করে না। আধুনিকতা যতই উগ্র হোক, এই রকম করে দেখাশোনা আলাপাদির পর যদি বিয়ে কোনো কারণে না হয় তো বড় দুশ্চিন্তার কারণ ঘটে। না হবার কি কারণ থাকতে পারে? ধরো এক পক্ষ যদি পছন্দ না করে। সারা পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু এই প্রথায় বিয়ে হয়ে থাকে। সারা পৃথিবীর খবরে আমার দরকার নেই। আমি বাংলাদেশের বাঙালির সংস্কারে জন্মেছি, পরিপুষ্ট হয়েছি, আমার মা ঠাকুরমার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। এখানে আমাদের প্রথাটাই চালু থাকা উচিত মনে করি। তোমার মা ঠাকুমার আমলে বিয়ের বয়স 13 পেরোতো না, তাতে কি? তাহলেও আমরা সেই বাঙালি মেয়েই আছি। নিরঞ্জন কিছুক্ষণ ভেবে বলল, তোমরা কি চাও ওদের এভাবে মেলামেশা বন্ধ করে দিই? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওদের এক পক্ষ, সম্ভবত চিন্ময়ের পক্ষই সুরভিকে পছন্দ করছে না। এরকম ব্যাপার অসম্ভব। যদি অপছন্দ কেউ করে তো সে সুরভি। আমার তা মনে হয় না। যাই হোক, ব্যাপারটা আমার এবং বাবার খুব ভালো লাগছে না। এই খেলা তুমি বন্ধ করো। বেশ, ব্যবস্থা করছি। কি করবে? ওদের অভিনয় তো আর বন্ধ করা চলে না। না, অভিনয় ঠিক হবে, তবে তার বাইরে মেলামেশা বন্ধ করে দেব। আর অভিনয় হতে মাত্র দিন 7 আছে। পরদিন অফিস থেকে ফিরে নিরঞ্জন নিজে বোনকে সঙ্গে নিয়ে রিহার্সেলে গেল এবং নিজেও রিহার্সেলে যোগ দিল। তারপর স্বয়ং সঙ্গে বাড়ি নিয়ে এলো সুরভিকে। তারপর দিন সুরভিই গেল না রিহার্সেলে, শরীর খারাপের ছুতোয়। অমনি করে 5 দিন কাটলো। এর মধ্যে চিন্ময়ের সঙ্গে সুরভির কোনো কথা, অবশ্য অভিনয়ের কথা ছাড়া, বলবার সুযোগই হলো না। ব্যাপারটা কেমন যে অস্বস্তিকর হয়ে উঠল, কিন্তু উপায় নেই। এমন করেই অভিনয়ের দিন এসে গেল। সমারোহ খুব না হলেও যথেষ্ট যত্নে সাজ পোশাক, স্টেজ, সিন ইত্যাদি সাজানো হলো। আলোক নিয়ন্ত্রণের এবং মেকআপের জন্য ভালো লোক ভাড়া করা হলো এবং যথাকালে বিপুল দর্শকের করতালির সঙ্গে অভিনয় আরম্ভ ও শেষ হলো। সুরভি ভালোই অভিনয় করলো। বিশেষ করে তার গানগুলি যথেষ্ট প্রশংসা পেল সর্বসাধারণের। কিন্তু কুমার সেনরূপী চিন্ময়ের অভিনয় উৎকৃষ্ট হলো। এমনকি তার অভিনয় রাজা বিক্রমকেও ছাড়িয়ে প্রশংসা অর্জন করলো। চিন্ময় প্রাণ দিয়ে অভিনয় করেছে। ও জেনেছে ওর সিংহাসন গেছে, প্রিয়তমা ইলাকেও পাবে না। অরণ্যে নির্বাসিত কুমার জীবনের এক জ্বলন্ত অধ্যায়ের অভিনয় করে মুগ্ধ করে দিল মানুষের মন। দেখল সুরভি, দেখল অমিতা আর নিরঞ্জন। চিন্ময় একজন শক্তিশালী অভিনেতা, তাতে সন্দেহ মাত্র রইল না কারো। সুরভি নিঃশব্দে দেখল এবং নিজেকে দুর্ভাগিনী ভেবে ঘরে ফিরল। ক্লান্ত থাকার অছিলায় শুয়ে পড়ল গিয়ে নিজের ঘরে। চিন্ময়কে পাবার তার আশা নেই। দাদা কেন যে এই রকম ব্যবস্থা করে সুরভির সঙ্গে চিন্ময়ের পরিচয় করালেন, দাদার উপর রাগ হচ্ছে সুরভি। কিন্তু কেন? চিন্ময় পছন্দ করল না সুরভিকে। কোথায় তার অযোগ্যতা? ভালো করে ঘুম এলো না সুরভির। পরদিন ওর বাবা ওকে নিয়ে বাড়ি চলে গেলেন। বিকালে যখন থিয়েটার পার্টির সকলের পান ভোজনের উৎসবে জমায়েত হলো, তখন নিরঞ্জন সবিনয়ে জানালো বিশেষ কারণে বাবা সুরভিকে নিয়ে আজই দেশে চলে গেছেন। চিন্ময়ের চোখ দুটোতে কান্না যেন ঘনিয়ে আসছে। চিন্ময় বুঝতে পারল না কোথায় তার কি ভুল হয়েছে, কেন সুরভি এমন করে একটা কথাও না বলে চলে গেল, এমনকি প্রীতি ভোজটাও খেয়ে গেল না। এর কারণ নির্ণয় করা অসাধ্য হলো তার পক্ষে, কিন্তু ও নিয়ে ভেবে লাভ কিছুই নেই। তবুও সুরভির মূর্তি এমন করে ওর মনের মধ্যে কেটে বসে গেছে যে তাকে ভুলে ফেলা খুবই দুঃসাধ্য। কয়েকদিন খুবই বিভ্রান্তভাবে কাটল চিন্ময়ের। এদিকে নির্বাচিত কন্যাটিকে বধূ করার জন্য মার তাগাদার অন্ত নেই। নিরুপায় চিন্ময় লম্বা একটা দরখাস্ত করলো শরীর খারাপের সার্টিফিকেট দিয়ে। নিরঞ্জন দরখাস্ত পেয়ে ওকে ডেকে প্রশ্ন করলো, কবে থেকে অসুখ তোমার? কি অসুখ? তা জানি না স্যার, শরীর বেশ ভালো যাচ্ছে না, হয়তো খারাপ ব্যারাম কিছু হবে। দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। ডাক্তার দেখলেন স্যার? ঘুম হয় না, খাওয়া কমে গেছে এবং পুষ্টিরও দোষ হয়েছে বলে বললেন কিছুদিন চেঞ্জ দরকার। কোথায় চেঞ্জে যেতে চাও? ঠিক কিছু করিনি, ইচ্ছে কাছাকাছি দেওঘর না হয় মধুপুর, আর খুব বেশি যাই তো পুরী। পুরীর সময় মন্দ নয়। একা যাবে নাকি সঙ্গে কেউ যাবে? আপাতত একাই যাব স্যার,
থাকবো কোনো হোটেলে। আচ্ছা, কেমন থাকো জানাবে। নিরঞ্জন ওর ছুটি পাওয়ার ব্যবস্থা করে দিল। 2-3 দিন পরে পুরী যাওয়ার জন্য তৈরি হয়ে নিরঞ্জনের কাছে বিদায় চাইলে চিন্ময়। নিরঞ্জন বললে, তোমার বৌদির সঙ্গে দেখা করতে গেলে না? সময় হলো না স্যার, ফিরে এসে দেখা করব। নিরঞ্জন আর কিছু বলল না। ওর পদমর্যাদায় বাঁধল এবং আরও বাঁধল স্বাভাবিক স্নেহানুভূতিকে। চিন্ময়কে খুব আপনার করে নিতেই চেয়েছিল নিরঞ্জন। সেটা যখন হলো না, তখন আর তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখার কোনো মানে হয় না। অতএব শুধু আচ্ছা বলে বিদায় দিল ওকে। পক্ষান্তরে চিন্ময়ের যথেষ্ট রাগ অভিমান হয়েছে নিরঞ্জনের পরিবারের উপর। অতখানি আত্মীয়তা হওয়ার পরেও সুরভিকে তারা অকস্মাৎ কেমনভাবে সরিয়ে নিয়ে গেলেন। চিন্ময় যেন তাদের কুমারী মেয়েকে গ্রাস করে ফেলেছিল, এমনই ভাব। কেন? চিন্ময় একটা বর্বর নয়? উমানাথ বাবুই বা কীরকম লোক? যদি চিন্ময়ের হাতে মেয়ে দেবার অনিচ্ছাই তার ছিল, তবে গোড়া থেকে সাবধান হননি কেন? চিন্ময়ের মনে হলো প্রশ্নগুলো করবে সে, কিন্তু নিরঞ্জন ওপরওয়ালা আর উমানাথবাবু পলাতক। অতএব মনের রাগ চেপে চিন্ময় ছুটি ভোগ করতে গেল ভুবনেশ্বর। কিন্তু সেখানে দিন কয়েক থেকেই ওর ভালো লাগলো না। পুরী চলে এলো। সমুদ্র তীরে এক হোটেলে উঠল। পুরীর সমুদ্র তীর মানুষের সব সময় ভালো লাগার ঠাঁই, কিন্তু চিন্ময় সেটাও যেন ভালো লাগছে না। সাগরের অবিশ্রান্ত অশ্রান্ত চাঞ্চল্য ওকে তিলমাত্র আনন্দে চঞ্চল করতে পারে না। ও যেন অবসন্ন হয়ে থাকে। এমনভাবে থাকলে জীবনে ওর যে আর কিছুই করতে পারবে না। নিজেকে নিতান্ত অসহায় বোধ করতে লাগলো চিন্ময়। ওর অন্তর বিদ্রোহী হতে হতে বিরাগী হয়ে উঠল, বৈরাগী হয়ে উঠল। বৈজ্ঞানিক চিন্ময় শেষটায় সন্ন্যাসী হয়ে যাবে নাকি? খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল সে। সারা রাত্রি সেদিন ভেবে কাটালো। সকালে সাগর স্নান করে শটান জগন্নাথ মন্দিরে চলে এলো পূজা দিতে। ওর পৈতৃক পাণ্ডাকে তা জানা নেই। যা হোক, একজনকে ঠিক করে বিধিবিধানে পূজা দিল চিন্ময়। জীবনে দেব পূজা ওরই প্রথম, কিন্তু খুবই ভালো লাগলো। ওর মনে হলো আদিম ওর রক্তবিন্দুতে যে সংস্কার, যে সংস্কৃতি ঘনিয়েছিল, সেটাই যেন জেগে উঠেছে, অনুপ্রাণিত হচ্ছে ওর শিরায় শিরায়। জলের স্রোতের শব্দ শুনছে চিন্ময়। আজ মন্দিরের গর্ভগৃহে বসে শুনল রক্তের স্রোতের শব্দ। একেই নাকি ঋষি বলেছেন নদীর ধ্বনি। বিস্মিত চিন্ময় বেশ কিছুক্ষণ আধ্যাত্মিক চিন্তা করলো আজ, মন্দিরের আশেপাশে ঘুরতে ঘুরতে। বিরাট মন্দির ঘুরে শেষ করা যায় না, কিন্তু চিন্ময়ের অকস্মাৎ মনে হলো যে খায়নি এখনো। মনে পড়ার সঙ্গে সঙ্গে চায়ের নেশা ওকে পেয়ে বসলো। বেরোতে হলো মন্দির থেকে। বাইরে দোকান রয়েছে কাছাকাছি, চা 1 কাপ। কিন্তু তার পূর্বেই একজন জটাধারী সাধু এসে ওকে বলল, মন্দির থেকে বেরিয়ে আগে সাধু ভোজন করাতে হয়, খাওয়াও আমাকে কিছু। বেশ, চা খান, চিন্ময় বলল। চা আমি খাই না, ফলমূল মিষ্টি খাই। তাহলে অপেক্ষা করুন, আমি চা খেয়ে আপনাকে কিনে দেব ফল মিষ্টি। তাহলে কাজ হবে না, আমাকে আগে খাওয়াতে হবে। আচ্ছা চলুন। চিন্ময় উঠল। কাছেই একটা দোকান থেকে 8 ডজন কলা, একটা পাকা পেঁপে আর একটা ডাব কিনে দিল ওকে। মিঠাই? সন্ন্যাসী বলল। চলুন। চিন্ময় পাশের দোকানে এসে কিছু মিষ্টি কিনে দিল। থোড়া গাঁজা भी লেও। গাঁজা এখানে কোথায় পাবো? পয়সা দেওয়া 8 আনা, আমি কিনে নেব। সন্ন্যাসীর ভাষাটা কোন দেশীয় ঠিক বুঝতে পারল না চিন্ময়, তবু সে 8 আনা পয়সা দিল ওকে। সন্ন্যাসী সব ঝোলায় ভরে বলল, তোমরা মন কা মুরাদ মিল যায়গা, ঘাবড়াও মত। কথাটার অর্থ তোমার মনের মানসিকে লাভ করবে, বুঝলে? চিন্ময় বলল, কবে মিলবে? কেমন করে মিলবে? কোথায় মিলবে? হিয়াই মিল যায়গা বাচ্চা, লেকিন থোড়া যজ্ঞ করনা হ্যাঁ। বেশ, যজ্ঞ করো। ক টাকা লাগবে? আমরা আশ্রমে আসবি, আজ সন্ধ্যা মে সব কুছ বাতা দেব। কোথায় আশ্রম? গৌর পাটশাই, প্রেম গোসাই কা আশ্রম। বলেই হনহন করে চলে গেল সন্ন্যাসী। চিন্ময় কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে অবশেষে চা না খেয়েই একটা রিক্সায় চড়ে হোটেলে ফিরল। ভাবল ওসব কোনো কাজের কথা নয়। যজ্ঞ করলে সুরভিকে পাওয়া যাবে এরকম কথা বিশ্বাস করবার মতো ব্যক্তি নয় চিন্ময়। অনর্থক ওকে খাওয়াতে 1.5 টাকা খরচ করলো সে। কিন্তু সন্ন্যাসী আগে তো যজ্ঞ করা বা সুরভিকে পাওয়ার কথা বলেনি। মন সুরভির জন্য কাঁদছে। আশ্চর্য তো! কিন্তু চিন্ময় ওসব বিশ্বাস করবে না, করা উচিত হবে না তার। সে বৈজ্ঞানিক, রীতিমতো পাশ করা মেধাবী ছাত্র। বর্তমানে একটা বড় ল্যাবরেটরিতে সে বিশেষ সম্মানের সঙ্গে কাজ করে। এইসব বিশ্বাস করলে লোকে বলবে কি তাকে? না, যাবে না চিন্ময় প্রেম গোসাইয়ের আশ্রমে। হোটেলে ফিরে চা খেলো চিন্ময়। তখন ভাত খাবার সময়, কিন্তু ভাত সে খেলো আরও অনেক পরে। সুরভির কথা তলিয়ে গিয়ে তখন ওই সাধুর কথাই মনে জাগছে। যাবে কি যাবে না ওখানে, এই চিন্তা। না, যাবে না।
কিন্তু গিয়ে দেখলেই বা ক্ষতি কি? হোটেলের ঠাকুরকে প্রশ্ন করল, গরুবাটসাইয়ে প্রেম গোসাইয়ের আশ্রম কোথায়? ওই তো স্বর্গদ্বারের ওদিকে, মাইল দেড়েক হবে। কাছেই তাহলে? হ্যাঁ, 15 মিনিটের পথ। আর কথা বলল না চিন্ময়। বেড়াবার সাজ পরে রওনা হলো গৌরবাটসাইয়ের দিকেই। এসেও পৌঁছালো এবং জিজ্ঞাসা করে জানলো প্রেম গোসাইয়ের আশ্রম এইখানে। আশ্রমের দরজায় এসে থামলো চিন্ময়। গেটে কেউ নাই। শটান চলে গেলেই হয় ভেতরে, কিন্তু যাবে কি যাবে না চিন্ময় চিন্তা করবার অবসর হলো না। একজন বৃদ্ধ লোক ওকে দেখেই বললেন, আসুন, চলে আসুন, লজ্জা করবার কি আছে? না না, লজ্জার কিছু না, চলুন। চিন্ময় ভেতরে ঢুকলো। লোক বিশেষ নাই। 2-3টি মেয়ে, 4-5টি পুরুষ দ্বারা পরিবৃত হয়ে প্রেম গোসাই বসে আছেন। এসো, আজাও বাচ্চা, ব্যাঠো। চিন্ময় প্রণাম করে বসলো। বেশ কিছুক্ষণ চুপচাপ। সন্ধ্যায় আরতির আয়োজন হচ্ছে। চিন্ময়ের কেমন যেন লজ্জা করতে লাগলো এই সব দেখে। এসবগুলোকে যে সে এ যাবৎ কুসংস্কার ছাড়া আর কিছু মনে করেনি। জটা চুল দাড়িকে সে ভণ্ডামি মনে করে এবং শানু বেশিকে কোনো কালে ভালো চোখে দেখে না। সেই চিন্ময় একেবারে সাধুর আঁকড়ায় এসে আরতি দেখবে, যজ্ঞ করাবে? এত বড় অঘটন ঘটা উচিত নয় তার জীবনে। কিন্তু প্রেম এমনই ব্যাপার যে প্রেম গোসাই এর চিকিৎসাধীনে তাকে আসতেই হচ্ছে। উঠি উঠি করেও উঠতে পারল না চিন্ময়, বসেই রইল। আরতি হলো, শাঁখ ঘণ্টা বাজল। প্রেম গোসাই এতক্ষণ কথা বলেননি। প্রসাদ বিতরণের পর বললেন, 101 টাকা খরচ হবে যজ্ঞের জন্য, বুঝলি? তোর যা কামনা নিশ্চয়ই পূরণ হয়ে যাবে, অর্থাৎ পাবি। কিন্তু একটা কাজ। কি? চিন্ময় সাগ্রহে জিজ্ঞাসা করল। শোন, বলে সন্ন্যাসী থামলেন। তারপর কিছুক্ষণ বসে বসে দোল খেলেন এবং ধীরে ধীরে বললেন, শোন, যাকে পাবে তাকে এনে আমার এখানে রাখতে হবে, অর্থাৎ তাকেও আমার এই আশ্রমে আশ্রিত করে নেব, দীক্ষা দেব। দীক্ষা দেবেন? হ্যাঁ, তোর আপত্তি কিসের? আজকালকার যুগে দীক্ষা টিক্ষা অনেকে পছন্দ করে না, ওসব থাক। তা হবে না, ওটা চাই, নইলে এখানে কোনো কাজ পাবি না। দুশ্চিন্তায় পড়ে গেল চিন্ময়, কিন্তু ভেবে দেখলো এখনো সে সুরভিকে লাভ করেনি। এই যজ্ঞের ফলে করবে কিনা তাও জানা নেই। করে যদি, তো এখন তাকে এখানে আনার কথা চিন্তা করা যাবে। আপাতত সম্মতি দিতে আপত্তি কি? তাই বলল, আপনার যজ্ঞের ফলে যদি সে আমাকে বিয়ে করে তো তাকে এনে দুজনেই এখানে দীক্ষা নেব, আপত্তি কি? কিন্তু সে মোটেই আসবে কি না কে জানে। আজকালকার বিয়ে পাশ মেয়ে, যজ্ঞটজ্ঞ থোড়াই কেয়ার করে তারা। অবশ্য শনি পুজো সেদিন করেছিল, কিন্তু না, ও না, শনি পুজো করলো বৌদি, সুরভি তো নয়। কথাগুলো নিজের মনেই বলছে চিন্ময়। হঠাৎ ওর খেয়াল হলো এখানে ওসব কথা কেন বলছে ও, কাকে বলছে। মাথাটা কেমন ঘুরে উঠলো, কে জানে কি হলো। চিন্ময় অকস্মাৎ শুয়ে পড়লো ওখানেই, সন্ন্যাসী চরণ মূলকে আশ্রয় করে। সন্ন্যাসী এবং আজ সকালে হেসে উঠল হা হা করে। সন্ন্যাসী বললেন, বেটা বৈজ্ঞানিক, হা হা হা, বুঝবে এখন। অনেক রাত, কত রাত কে জানে। চিন্ময় চোখ মেলে চাইল। শুয়ে আছে একটা ঘরে, বিছানাতেই শুয়ে আছি, কিন্তু এ তার হোটেলের বিছানা নয়, অন্য জায়গা। ঘরে আলো নেই, কোথায় তাহলে রয়েছে চিন্ময়? নিজেকে প্রশ্নটা করবার চিন্তার শক্তি তার ফিরে এসেছে। ধীরে ধীরে মনে পড়ল সে প্রেম গোসাইয়ের আশ্রমে এসেছিল, সেখানে প্রসাদ খেয়ে অকস্মাৎ মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, তাই মনে পড়ে গেল সবটাই ক্রমশ। কিন্তু তারপর কি হলো? কোথায় সে আছে? ওই আশ্রমে নাকি আর কোথাও? কিছুই বোঝা যাচ্ছে না। অন্ধকার ঘর, বাইরেও কিছু দেখা যায় না। অনেক চেষ্টা করে চিন্ময় উঠে দাঁড়ালো। একটা ছোট জানলা রয়েছে, গেল সেই জানলাটার ধারে। বাইরে তাকিয়ে দেখলো বনজঙ্গল, মাঠ, সমুদ্রের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। রাত্রি কত তাও ঠাউর পাচ্ছে না। সমুদ্র এখান থেকে কত দূরে ঠিকমতো আন্দাজ করতে পারল না চিন্ময়। নিরুপায় হয়ে ফিরে এলো বিছানায়, বসে চিন্তা করতে লাগলো। কিন্তু চিন্তা করে কি হবে? চিন্তার কোনো কিনারাই করতে পারল না সে। কেন যে প্রেম গোসাই তাকে এমন করে ডেকে এনে এভাবে বিপন্ন করলো কে জানে। উদ্দেশ্য কি লোকটার? কিছুই বোঝা যাচ্ছে না তো। সুরভির কথা মনে পড়ল, তার সঙ্গে আর হয়তো কোনো দিনই দেখা হবে না, কারণ এই ঘর থেকে কখনো চিন্ময় বেরোতে পারবে কিনা কে জানে। সে যে এখানে এসেছে তাই বা কজন জানে যে খোঁজ করবে। উঠে আবার জানলার কাছে এলো চিন্ময়, কিন্তু নিদারুণ অন্ধকার। কোথায় এই জায়গাটা হতে পারে বুঝবার চেষ্টা করতে লাগলো সে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখের দৃষ্টি আঁধারে কতকটা অভ্যস্ত হয়ে গেলে দেখতে পেল দূরে একটা থামের মতো রয়েছে। ওই সেদিন বেড়াতে এসে দেখেছিল চিন্ময়। ওটা স্তম্ভ কিনা প্রশ্নও করেছিল দু একজনকে, কেউ বলতে পারেনি সঠিক কথা।
থামটা খুব পুরনো আমলের, খুব উঁচু নয়, তবে ফাঁকা জায়গা থাকার জন্য অনেক দূর দেখা যায়। ওইটাই যদি সেদিনের সেই দেখা স্তম্ভ হয় তো চিন্ময় শহর থেকে তো কিছু দূরেই আছে বোঝা যাচ্ছে, অথবা ওটা নারকেল গাছের গুঁড়ি, বাজ পড়ে মাথা নষ্ট হয়ে যাওয়ার পর অমন গাছ তো অনেক দেখা যায়, কিংবা অন্য কোনো বস্তু। ঠিক কিছুই করতে পারল না। সৌভাগ্যক্রমে ওর হাত পা বাঁধা নেই, তাই জানালাটাই পরীক্ষা করতে লাগলো। কাঠের জানালা, এদেশে লোহাতে জং ধরে, তাই কাঠের রড দেওয়া, ওটাকে ভেঙে ফেলা যায় না। চেষ্টা করতে দোষ কি? চিন্ময় সমস্ত শক্তি প্রয়োগ করে ওর রড ভাঙবার চেষ্টা করলো। একবার, দুবার, তিনবার, মট করে ভেঙে গেল রডটা। কিন্তু যেটুকু ফাঁক হলো তা দিয়ে চিন্ময়ের শরীর গলবে না, আরও একটা রড ভাঙা দরকার। চিন্ময় চেষ্টা করতে লাগলো এবং সফল হলো। এবার সে ওপাশে গলে যেতে পারবে। অতি কষ্টে ওই ছোট ফাঁক দিয়ে গলে চিন্ময় এপাশে এলো, পড়লো মাটিতে। পুরো বাড়ি একটা, ভাঙা ইট আর কাঁটার ঝোপ চারিদিকে, হয়তো সাপও আছে। চিন্ময় অতি সাবধানে এগিয়ে আসতে লাগলো বেরোবার জন্যে, কিন্তু বেরোতে পারছে না। অত্যন্ত অপরিষ্কার জায়গাটা, দুর্গন্ধে বমি আসছে ওর, কিন্তু সহ্য করে এগিয়ে চলল। ওদিকে ভাঙা পাঁচিলটা দেখা যাচ্ছে। চিন্ময় আশায় আশায় পাঁচিলের কাছে এলো। এবার ওপাশে যেতে হবে, কিন্তু আশ্চর্য, ওপাশে ঠিক অন্য একটা বাগান এবং বাড়ি, ওইটা আরেকটা আশ্রম। ওখানে সে যাবে কি না চিন্তা করতে লাগলো, অথচ যাবার আর জায়গা এদিকে নাই। এই জঙ্গলে বাগান বাড়িতে আবার ফিরে যেতেও ইচ্ছে হলো না। ওই দ্বিতীয় আশ্রমেই চলে এলো। গভীর রাত্রে তখনও ওই আশ্রমের লোক রয়েছে দেখে বিস্মিত হলো চিন্ময়। নিতান্ত নিরুপায় হয়েই সে এদিকে এলো। ভয় হচ্ছে এরা যদি আবার তাকে বন্দি করে। চিন্ময় নিজের মনেই চিন্তা করে নিল, না, ওদের কাছাকাছি যাওয়া হবে না, ওদের দৃষ্টিতে না পড়েই এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু কোন পথে যাবে চিন্তা করছে চিন্ময়। হ্যাঁ, পথ নাই, তবে ওদিকের ওই ছোট পাঁচিলটা ডিঙিয়ে যাওয়া যেতে পারে। চলে এলো চিন্ময় এদিকে। দেখতে পেল মস্ত বড় আশ্রম, বহু গাছ, লতাপাতার মধ্যে বড় বড় তিনটে ঘর। একটা ঘরে অনেকগুলি লোক বসে, নারী এবং পুরুষ। চিন্ময় একটু আড়ালে দাঁড়ালো। ওদিকে বড় ঘরটায় কয়েকজন লোক কথা বলছে, মন্ত্রপাঠ হচ্ছে শুনতে পেল চিন্ময়। কিন্তু কী মন্ত্র এবং কী জন্য পাঠ হচ্ছে বুঝতে পারছে না, দেখতেও পাচ্ছে না ঠিক মতো। লতার আড়াল থেকে সরে গেলে হয়তো দেখা যাবে ভেবে চিন্ময় যেমন অল্প সরেছে, অমনি ঘর থেকে কে একজন লোক তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, কে কে ওখানে? আমি চিদানন্দ বলে জবাব দিল চিন্ময়। যা হোক একটা নাম বলে দিল, কিন্তু আশ্চর্য, ওরা কিছু বলল না। চিন্ময় আশ্চর্য হলো না, কারণ চিদানন্দ নামে আশ্রমে অপর কেউ থাকা কিছুমাত্র বিচিত্র নয় ভেবেই সে ওই রকম একটা সাধু জনচিত নাম বলেছে। কেউ যখন কিছু বলল না তখন সাহস পেয়ে সে বেরোলো, চলে এলো খুব কাছাকাছি, কিন্তু অন্ধকারের মধ্যে যতটা সম্ভব আত্মগোপন করে আসতে লাগলো। ভেতরে ওরা নিজেদের কথা বলছেন, শুনতে পেল এতক্ষণে। ওকে কতখানি নেশা দেওয়া হয়েছে, ঘন্টা তিনেক অঘরে পড়ে থাকবে, তাহলে এতক্ষণে জেগেছে হয়তো। হ্যাঁ, একবার খবরটা নিয়ে আসি। বাইরে বেরিয়ে একজন ওদিকে চলে গেল। দেখতে গেল চিন্ময় যেন পোড়ো বাড়িটায় বন্দি ছিল, সেই বাড়িতে। চিন্ময় আবার দেখতে পেল অন্য একজন বেরোলো। কে ও? চিন্ময় যেন দেখছে তাকে। প্রেম গোসাই, হ্যাঁ তিনিই তো। চিনতে পারলো চিন্ময়, তাহলে বোঝা যাচ্ছে এইটাই মূল আশ্রম। চিন্ময় প্রথম এইটাতেই এসেছিল, অজ্ঞান করে তাকে পাশের ওই বাড়িটায় রেখে দেওয়া হয়েছিল রাত্রিকাল, তাই চিন্ময় এতক্ষণ জায়গাটা ঠিক চিনতে পারেনি। কিন্তু কেন প্রেম গোসাই তাকে অজ্ঞান করলে? কি তার স্বার্থ? চিন্ময় তো 101 টাকা দিয়ে যোগ্য করতে প্রস্তুত ছিল। আরও কিছু অন্যরকম মতলব আছে নাকি প্রেম গোসাইয়ের? নিজের মনেই প্রশ্নগুলো করছিল চিন্ময়। যে লোকটা বাইরে গিয়েছিল সে ফিরে এসে জানালো ওদিকের ঘরে বন্দি চিন্ময় পালিয়েছে জানলা ভেঙে, হয়তো হোটেলে গেছে, কিংবা পুলিশেই খবর দিতে গেছে, কে জানে। পুলিশ ওর বাবা যে এত রাত্রে ওর ডায়েরি নিতে বসে থাকবে। কথাগুলো বললেন প্রেম গোসাই এবং আরও বললেন, যাক, পালিয়ে আর যাবে কোথায়? কিঞ্চিৎ শিক্ষা দেওয়া হলো বাছাধনকে, এবার যাক যেখানে ইচ্ছে। যজ্ঞের দরুন টাকাটা আদায় করে নিলে ভালো হতো না? না, যদি কোনোদিন খবরটা রাষ্ট্র হয়ে যায় তো মুখ দেখানো দায় হয়ে উঠবে, প্রেম গোসাই বললে। সকালেই ওর হোটেলে খবর নিও, যদি বাড়ি পালাবার ব্যবস্থা করে তো পদ আগলাতে হবে, অর্থাৎ তাকে আর দিন কয়েক পুরীতে আটকে রাখতে হবে। সদানন্দ, তোমার উপরেই এই ভার রইল। কথাগুলো সবই শুনল চিন্ময় এবং দেখল ওরা সবাই চলে গেলেন যে যার ঘরে। এই ঘরখানা ফাঁকা, কিন্তু চিন্ময় করবে কি? এরা তো তাকে আটকাবে বলল। তাহলে চিন্ময় কিছুই বুঝতে পারল না এবং হোটেলে ফিরতে সাহস করলো না। বাগানের ছোট পাঁচিল ডিঙিয়ে সে পাশে এসে রাস্তায় পড়ে কোথায় যাবে ভাবতে লাগলো।
বহু চিন্তার পর চিন্ময় একটা বড় বাড়ির ফাঁকা বারান্দাতেই বাকি রাতটা কাটিয়ে দিল। সকাল হলে উঠে তার হোটেলে ফিরল। এসেই পেল চিঠি একটা। নিরঞ্জন লিখছে, কল্যাণী এসু, আশা করি তোমার শরীর সুস্থ হয়েছে। যদি ভালো থাকো তো এসে কাজে যোগদান করো, কারণ আর বেশি ছুটি তোমাকে দেওয়া যাবে না। এই চিঠি ব্যক্তিগতভাবে লিখলাম, দিন 7 মধ্যে ফিরবে। ইতি নিরঞ্জন চট্টোপাধ্যায়। চিঠিখানা পড়ে চিন্ময় কিঞ্চিত আশ্চর্য বোধ করলো, কারণ ওর ছুটির এখনও প্রায় 15 দিন বাকি আছে। এর মধ্যে নিরঞ্জনবাবু তাগাদা দিয়েছেন কেন? ছুটির কাগজখানা আবার দেখে হিসেব করলো চিন্ময়। হ্যাঁ, পুরো 15 দিন আছে। পুরী তার এখনও ভালো করে দেখাই হয়নি। কোণারক বা কাছাকাছি অন্যান্য দ্রষ্টব্য স্থানেও যেতে পারেনি। নিজের অশান্তি নিয়েই সেই কদিন ঘুরে বেরিয়েছে, অথচ এর মধ্যে তাগাদা এলো। উত্তেজনায় উঠে দাঁড়ালো চিন্ময়। সারা রাত ঘুমোতে পারেনি। শরীর খুব ভালো থাকার কথা নয়। চিন্ময় শটার ম্যানেজারের কাছে এসে প্রশ্ন করলো, কোণারক যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে কি? ম্যানেজার বললেন, খুব ইচ্ছে করলে ট্যাক্সি করতে পারেন, আর না হয় বাস আছে। যেমন ইচ্ছে পারেন। কখন বাস? এই তো এবার ছাড়বে। চিন্ময়ের আর সবুর সইছে না। অতি শীঘ্র সামান্য কিছু জিনিস একটা ঝোলায় ভরে বেরিয়ে পড়লো কোণারক যাবার জন্য। কোণারকে এলো চিন্ময়। বহু লোক এসেছে, নারী এবং পুরুষ। চিন্ময় কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা কইল না। নিজের মনে ঘুরে বেড়ালো, দ্রষ্টব্য যা দেখবার দেখলো এবং ফিরে এলো যথাকালে। হোটেলে এসে ভাবতে লাগলো, এতটা পথ অকারণে কেন সে এমন করে গেল আর এলো। কিন্তু ওর প্রয়োজন ছিল এত তাড়াতাড়ি যাবার। আগামীকাল যেতে পারতো, 2-1 দিন পরেও যেতে পারতো। না, এরকম অশান্ত মন নিয়ে চাকরি করা চলবে না। চিন্ময় বেশ বুঝতে পারলো ওর এই ছটপটানি নিরঞ্জনের চিঠিখানার উপর রাগ করে। কিন্তু অহেতুক এই রাগ, এই অভিমান নিরঞ্জন কিছু লেখেনি। তবে হ্যাঁ, ছুটি ফুরোবার আগেই দ্রষ্টব্য স্থানগুলি তাকে দেখে নিতে হবে। প্রতি মাসে তো আর পুরী বেড়াতে আসা হয় না। বাকি যা দেখবার আছে চিন্ময় আজকালের মধ্যেই দেখে নেবে। কিন্তু আর একটা বস্তু দেখলো চিন্ময়। হোটেলের দোতলায় ঘরের জানলাপথে দেখলো একটা বুড়ো মতো লোক তার ঘরের দিকে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ থেকে। কে লোকটা? হ্যাঁ, প্রেম গোসাইয়ের আশ্রমের প্রধান দরজায় ওকে দেখেছিল চিন্ময়। হ্যাঁ, সেই তো। কেন ওখানে এভাবে দাঁড়িয়ে? চিন্ময় অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। নিচে নেমে ওর সঙ্গে দেখা করবে চিন্ময়? কিন্তু চিন্ময় গেটে আসবার আগেই লোকটা সমুদ্রের কিনারার দিকে চলে গেল। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে মীরার বধূয়ার শেষ অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন।